ম্যাপ অ্যান্ড ম্যাটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ম্যাপে আমরা বাংলাদেশের কথা বলবো এবং ম্যাটার্স হিসেবে বাংলাদেশে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, বিশেষত তেলের সংকট দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তা নিয়ে আলোচনা করব এবং কিছু পদক্ষেপের কথাও বলতে চাইছি, তুলে ধরতে চাইছি, যা অনুসরণ করে হয়তো আমাদের এই যে কষ্ট সৃষ্টি হয়েছে, তার ইমপ্যাক্টটাকে একটু লাঘব করার চেষ্টা করা যেতে পারে। আপনারা জানেন গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একযোগে ইরানকে আক্রমণ করেছে। তারপর থেকে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। আর এই যুদ্ধের ফলে যে অর্থনৈতিক প্রভাব তা কিন্তু পুরো বিশ্বকেই একটা সংকটে ফেলে দিচ্ছে। এই সংকট থেকে বাংলাদেশ ব্যতিক্রম নয়। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন। এই যুদ্ধটা যে চলছে সেটা শেষ হওয়ার কি সম্ভাবনা আছে তা নিয়ে একটু কথা বলব। তারপর বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসব। আসলে ৩ রকমে এই যুদ্ধটা শেষ হতে পারে। ১ম যে শেষ হওয়ার পদ্ধতি সেটা হলেই সবথেকে ভালো। তা হলো আলোচনার মাধ্যমে দুপক্ষই একটি সমাধানে পৌঁছানো এবং তারপর যুদ্ধটার সমাপ্তি টেনে দেওয়া। এই আলোচনা সাপেক্ষে যুদ্ধ বন্ধ হলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ইরানের জন্য নয়, ইসরায়েলের জন্য নয়, সমস্ত বিশ্বের জন্য মঙ্গল। কিন্তু এটা কি সম্ভব? সেটা দেখার বিষয়। ২য় যে পদ্ধতিতে যুদ্ধটা শেষ হতে পারে তা হলো এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন যে যুদ্ধ থামানোর কথা বলতে ইউএস বারবার যুদ্ধ থামানোর কথা বলছে যে ২ সপ্তাহ তারা যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু তার ভিতরে এক ধরনের প্রস্তুতি চলছে, যুদ্ধ প্রস্তুতি এবং সে যুদ্ধ প্রস্তুতি হিসাবে নৌবহরগুলো, যুদ্ধের এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো সমস্তগুলো মধ্য আ মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে হাজার মেরিন সেনাদের নিয়ে আসা হয়েছে। তো এই যে সমাবেশ তার কি লক্ষ্যটা কি? যদি ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের যুদ্ধের কথা বলা হয়, তাহলে এর লক্ষ্য হলো যে এই সময়ের ভিতর ই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সামরিক, বেসামরিক, রাজনৈতিক সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে দেবে এবং তারা সে ধ্বংসের মাধ্যমে একটা জিনিস নিশ্চিত করতে চাইবে যে আগামী ১৫ বা ২০ বছরের ভিতর ইরান যেন একটা শক্তিশালী দেশ হিসেবে আবার আবির্ভূত না হতে পারে এবং সেই আক্রমণের পর্যায়ে যেটা সবথেকে ভয়াবহ তা হলো যে এবার হয়তো ওয়াটার ডিস্যালিনেশন প্লান্ট যেগুলো আছে, যে প্লান্টগুলো মধ্যপ্রাচ্যে পানীয় জল তৈরি করার জন্য সাগরের জলকে পানীয় জলে কনভার্ট করার জন্য যে প্লান্টগুলো বা লাইনগুলো বসানো হয়েছে, সেগুলো আক্রান্ত হতে পারে। তো এরকম ২০-২৫ দিন কার্পেট বম্বিং এর পর যুক্তরাষ্ট্র হয়তো একতরফা একটা বিজয় ঘোষণা করে তারা যুদ্ধের মঞ্চ থেকে সরে যেতে পারে। আর ৩য় যে আ আ সম্ভাবনার কথা আছে সেটা আরো ভয়ানক যে ২০ দিন একনাগাড়ে বম্বিং করার পর বা ৩ সপ্তাহ একনাগাড়ে বম্বিং করার পর যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনী তারা যদি দেখে যে ওখানে এক ধরনের গ্রাউন্ড অপারেশন করা যায়, তাহলে কিন্তু তারা সীমিতভাবে আ হরমুজ প্রণালী বা অন্য যে দ্বীপ আছে ইরানের সে দ্বীপগুলোতে তাদের সৈন্য নামিয়ে দিতে পারে এবং যে হরমুজ প্রণালীর চারিদিকে এরকম যদি একটা যুদ্ধ চলে যায়, তাহলে আমরা এর যে বিশ্বব্যাপী যে প্রভাব বিশেষত তেলের মাধ্যমে তা কিন্তু বিশ্বের জন্য একটা ভয়াবহ দিক আ আ তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। এবং এর ৩য় সম্ভাবনাকে আমরা একদম উড়িয়ে দিচ্ছি না। যা হোক এই যে যুদ্ধ এর কারণে আমরা বাংলাদেশে কি প্রভাব দেখছি? আসলে আমার খারাপ লাগে যে বাংলাদেশে একটি নতুন গভর্নমেন্ট বসেছে যার মেয়াদ মাত্র ১.৫ মাস এবং ১.৫ মাস সময়ের ভিতরেই সে কিন্তু পুরো সময়টাই প্রায় এই সংকটকালীন অবস্থাকে ফেস করছে এবং তা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। সবথেকে দুর্ভাগ্য যে ২০২৪ এর আগস্টের পর বাংলাদেশে যে ঘটনা প্রবাহ ঘটেছে, ঠিক আগস্ট থেকে নয় তার আগে থেকেই জুলাই থেকে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং তার পরবর্তীতে যে সরকার বসেছিল সেই অদক্ষ এবং আ অযোগ্য সরকার বাংলাদেশের অর্থনীতিকে তারা আসলে খাদেই ফেলে তারপর বিদায় নিয়েছে এবং এই খাদে পড়া অর্থনীতি নিয়ে বাংলাদেশ এখন কিন্তু উপরে যে উঠবে তার পথটাও কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আবার ভীষণভাবে টেস্টেড মানে পরীক্ষায় পড়ে গেল।
এখন আমাদের যে তেল সংকট এটা সবথেকে বড় সংকট এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে প্রতিদিন ২,৮০,০০০ ব্যারেল এনার্জির দরকার হয়। বিভিন্নভাবে বিভিন্ন এনার্জির দরকার হয়। তার মাত্র যদি লোকাল প্রোডাকশন আমরা দেখি তা মাত্র ১০,০০০ ব্যারেল। তো এই যে ২৭০,০০০ ব্যারেলের যে ডেফিসিয়েন্সি টা ঘাটতিটা এটা আমাদের আমদানির মাধ্যমেই মোকাবেলা করতে হয় এবং আমদানির সবথেকে বড় যে সোর্স সেটা মধ্যপ্রাচ্য। এবং সেটাই পুরো হুমকির মুখে পড়ে গেছে। আর তেলের যে সংকট যে এক তো তেল আসছে না, তেল পাওয়া যাচ্ছে না এবং বিশ্বব্যাপী তেলের যে যুদ্ধপূর্বকালীন দাম ৬০, ৬৫ বা $৭০ তা থেকে এখন ১০০ ছুঁই হচ্ছে। তো বাংলাদেশ এই মুহূর্তে এই যে তেলের যে বিশাল চাহিদা বা এনার্জির যে বিশাল চাহিদা তা মোকাবিলার জন্য কি করতে পারে? আমাদের আসলে অপশন গুলো লিমিটেড এবং ১ম ডোমেস্টিক্যালি মানে বাংলাদেশের ভিতরে থেকে যে পদ্ধতিগুলো নেওয়া যেতে পারে, তার ভিতর যে স্টেপ অলরেডি সরকার আলোচনা করেছে তা কিন্তু ভালো আলোচনা। যে বাংলাদেশের আ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস চালু করা। আ আপাতত বলা হচ্ছে সপ্তাহে ৩ দিন অনলাইন। আমি কিন্তু বলব যে না সপ্তাহে ১ দিন শুধু ফিজিক্যাল ক্লাসে যাওয়ার অপশন রেখে বাকি ৪ দিন বা ৫ দিন তাদেরকে অনলাইনে অপশন দেয়া হোক। এবং এই অনলাইনে অবশ্যই বাংলাদেশ ঢাকা শহর, তারপর বিভাগীয় শহর এবং প্রয়োজন হলে এটা ডিস্ট্রিক্ট শহর অব্দি এটাকে নিয়ে যাওয়া যেতে পারে। কারণ ডিস্ট্রিক্ট শহরে আমরা প্রচুর গাড়ি আজকাল ব্যবহার দেখতে পাই এবং সেগুলো স্কুল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নেয়া আনার জন্য ব্যবহার করা হয়। গ্রাম কিন্তু এই অপশন থেকে বাইরে রাখতে হবে। এই গ্রামের ছেলেমেয়েরা তাদের অন এ এ ইন্টারনেট অ্যাক্সেস নেই। অনেকের বা অনলাইনে পড়াশোনার সুযোগ নেই। সুতরাং আপাতত গ্রামগুলো এই অনলাইন পড়াশোনার সিস্টেমের বাইরে রাখতে হবে। ২য় যে স্টেপ এর দিকে যে অনলাইনে ক্লাসগুলো চলে গেলে তাহলে ডেটা ইস্যু একটা বড় ইস্যু। আপনারা জানেন যে বাংলাদেশের ডেটা কস্ট এখনো তুলনামূলকভাবে বেশি। তাহলে এই যে ডেটা কস্ট এইটা কিন্তু এই সংকটকালীন সময়ের জন্য ডেটা কস্ট কমিয়ে আনতে হবে। ডেটা কস্ট কোম্পানিগুলোর এখানে খুব দায়িত্ব রয়েছে এবং সরকারেরও কোম্পানিগুলোকে নির্দেশনা দিতে পারে যে ছাত্ররা যারা অনলাইনে ক্লাস করবে বা স্কুলগুলো, কলেজগুলো, ইউনিভার্সিটি যারা অনলাইনে ক্লাস দান করবে তাদের জন্য ডেটার যে সার্ভিস দেওয়া হবে সেই ডেটা সার্ভিস যেন কম দামে দেওয়া হয়। লক্ষ্য রাখতে হবে এই অনলাইন ক্লাসের জন্য যেসব পরিবারের স্কুলের ছেলেমেয়েরা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে যায়, তাদের উপর যেন কোনো বাড়তি ফাইন্যান্সিয়াল প্রেশার না পড়ে। এমনিই তারা বিভিন্ন সংকটে জর্জরিত। সুতরাং এ মুহূর্তে বাড়তি আবার একটা খরচের উৎস হলে তা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। ৩য় যে পদ্ধতিটা সেটা হলো বাংলাদেশে যে এখন নতুন গভর্নমেন্ট বসেছে এবং অনেকের এই গভর্নমেন্ট থেকে অনেক কিছু আশা। নতুন যারা পদায়ন হয়েছেন, সচিব পর্যায়ে হয়েছেন বা সেক্রেটারিয়েটে বা অন্য আমলারা হয়েছেন, যারা মন্ত্রিত্ব পেয়েছেন এবং নতুন গভর্নমেন্ট এসছেন তাদের অনেকেরই আশা যে তারা বাইরে যাবেন, বাইরে ঘুরবেন এবং এই যে ঘোরাঘুরি এবং আ বাইরের ভ্রমণ, বাইরের ট্রেনিং এতে সরকারের প্রচুর অর্থ খরচ করতে হয়। আপাতত সংকটের কথা মনে রেখে এইসব এইসব ট্রেনিং এর যেগুলো অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত দরকারি সেগুলোই শুধু চালু রাখা দরকার। বাকিগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া যেতে পারে। চতুর্থত নাগরিক হিসেবে আমাদের কিছু দরকার আছে। আমাদেরও কিছু স্যাক্রিফাইস করার দরকার আছে এবং সেক্ষেত্রে অদরকারিভাবে কোন রকমের ভেহিকল ইউজ না করা আমাদের উচিত হবে। তবে এসবের দিকে এসব কিছুর মাধ্যমে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আমাদের যে বাজার ব্যবস্থা, বাজারের যে সরবরাহ রয়েছে, সেই সরবরাহ যেন এই প্রসেসের ভিতর বিঘ্ন না ঘটে। আ হতে পারে যে কিছু আ ট্রাক বা হেভি যান যেগুলো আছে সেগুলো রাত্রে চলাচল করতে পারে। যার ফলে তাদের কোনো আ রাস্তায় ট্রাফিক জ্যামে পড়তে না হয়, তেলের খরচ কমাতে পারে। সেজন্য তাদের তেলের খরচটা কমে যেতে পারে। সুতরাং তাদের চলাচলে একটা বিধিবদ্ধ আ সিস্টেমে নীতির ভিতর আনলে হয়তো তেলের খরচটা কমে যেতে পারে। আ আমরা যে দিকটা এখনো বাংলাদেশে খুব আলোচনায় আসেনি তা হলো বাংলাদেশের যে রাসায়নিক বিভিন্ন রকমের সার আছে সেগুলোর আমদানি। আমি জানি আ এরি ধানের যে সিজন সেটা এখন প্রায় শেষের দিকে। সারের যে বড় চাহিদা সেই সময়টা হয়তো চলে গেছে। কিন্তু বাংলাদেশ ডোমেস্টিক খাদ্যের উপর
আ বা বিময় বা এবং প্রোডাকশন এর উপর ভীষণভাবে নির্ভরশীল হওয়া দরকার। কারণ বাইরে থেকে খাদ্যও একটা সংকট দেখা দিতে পারে। তো এখানে যেন ডোমেস্টিক প্রোডাকশন এর যেসব সার বা তার উপযোগী যে জিনিস দরকার সেগুলো যেন কোনোভাবে ব্যাহত না হয়। আমি দেখেছি যে বাংলাদেশ সরকার ইউএস গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়েছে যে তারা রাশিয়া থেকে যেন তেল বা সার আ আ আমদানি করতে পারে। আপনারা জানেন রাশিয়া বিশ্বের একটা অন্যতম সার সরবরাহকারী দেশ। বেলারুশও সে সঙ্গে আছে। সুতরাং এই স্টেপ গুলো ফলো করা যায়। আ এটা একটা সংকটকালীন সময়। এই সংকট উত্তরণের জন্য আমাদের সবার অনেক কিছু স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে। বাংলাদেশের মানুষ অলরেডি সে স্যাক্রিফাইস গুলো করছে। সুতরাং আমরা এই সংকট মোকাবেলার জন্য আমাদের মানসিকতা থাকা দরকার যে আমরা যেন একটু কষ্ট হলে তার বহিঃপ্রকাশ রাস্তায় নিয়ে না আসি, ধ্বংসের মেতে না পড়ি। আর একটা কথা এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু আ পাবলিক ওপিনিয়ন যেটা আছে সেটাকে উস্কে দিতে পারে। আ বাংলাদেশে একটা বিশিষ্ট পত্রিকা আছে যে বরাবর আমি যতদিন থেকে পত্রিকা দেখছি এবং সেই পত্রিকাটা দেখছি, পড়ছি, তাদেরকে দেখি যে তাদের সমস্ত আক্রোশগুলো যেন নির্বাচিত গভর্নমেন্টের বিরুদ্ধে যায়। যেমন আজকেই আমি দেখলাম তারা একটা হেডলাইন করেছে, মতামত লিখেছে যে ৩ দিন অনলাইন ক্লাসে কত লিটার ডিজেল বাঁচবে? দেখছেন তো কিভাবে টাইটেল করা হলো? আসলে এরা সবসময় এ জাতীয় আ সংকটের সময় বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা এক ধরনের ইনসিকিউরিটি তৈরি করে এবং সেই ইনসিকিউরিটি তৈরির প্রসেস বোধহয় শুরু হয়ে গেছে। আপনারা এই পত্রিকাটি সম্পর্কে সতর্ক থাকবেন। আর এই পত্রিকার পিছে আরেকটা শক্তি আছে। আ যারা বাংলাদেশের বিশিষ্ট থিংক ট্যাংক নামে পরিচিত। কিন্তু আমার এক বন্ধু সেই থিংক ট্যাংককে আসলে একটা প্রোপাগান্ডা এনজিও হিসেবে বলে। সেই প্রোপাগান্ডা এনজিওর কাছ থেকে কি প্রোপাগান্ডা আসবে আমরা বসে থাকলাম। কিন্তু তার ভিতরেও আপনারা আপনাদের মতো করে ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যেন এই সংকট আ বা ভালোমতো কাটাতে পারেন। এই সংকট খুব তাড়াতাড়ি চলে যাক। ২ মাস ৩ মাস আমি জানি না কতদিন এটা নরমাল হবে। যুদ্ধ কবে শেষ হবে। কিন্তু যুদ্ধের পর সবার জন্য অতি দ্রুত শান্তি ফিরে আসুক, বাংলাদেশে স্বাভাবিকতা ফিরে আসুক এ কামনা রেখে এবং আপনাদের সবাইকে আ উম শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।